সম্মানিত দর্শক, স্বাগত জিটিভি নিয়মিত আয়োজন জি ডায়ালগে। সাথে আছি অঞ্জন রায়, স্টুডিওতে আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমাদের আলোচনা হবে এবং নির্ধারিত বিষয় নিয়ে, কিন্তু তার আগে দেখে নিতে চাই আজকের জিটিভির সর্বশেষ সংবাদ শিরোনাম। ফেনীতে দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত মারা গেছেন, অধ্যক্ষ সহ ৩ জন রিমান্ডে, ওসি প্রত্যাহার। আদালত উভয় পক্ষকে শুনানি করে ১ নম্বর আসামি সিরাজুদ্দৌলার ৭ দিন আর অপর আসামি আফসার এবং আরিফের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পা হারানো রাসেলকে ৫ লাখ টাকা দিল গ্রিন লাইন, বাকি ৪৫ লাখ পরিশোধে ১ মাসের সময়। ৫০ লক্ষ টাকা তো এটা আদালতের নির্দেশ, এটা কমপ্লাই করতেই হবে, না করলে এইটার কনসিকুয়েন্স কি এটা তাকে ভোগ করতে হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল অ্যান্ড দি কোর্ট। জঙ্গিবাদ লালনকারীরা উন্নয়ন চায় না বললেন প্রধানমন্ত্রী, টেকসই উন্নয়নে গবেষণায় জোর। এই গবেষণার মধ্য দিয়ে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমাদের সমগ্র বাংলাদেশেই বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্রের উপরেও আমাদের গবেষণা একান্তভাবে প্রয়োজন। আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি, আজকে মহাকাশ এ বিষয়ে আমাদের গবেষণা প্রয়োজন। ১ মাসের মধ্যে এমপিও ভুক্তি জানালেন মন্ত্রী, আওতায় আসতে পারে ১,০০০-এর বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এবং ভারতের লোকসভা নির্বাচন শুরু কাল, প্রথম দফায় ৪ রাজ্যের ৯১ আসনে ভোটের লড়াই। সম্মানিত দর্শক, জিটিভি স্টুডিওতে আমি আছি অঞ্জন রায়, স্টুডিওতে আছেন আমাদের সাথে ৩ জন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন জনাব আরিফ আর হোসেন, অত্যন্ত পরিচিত মুখ সামাজিক গণমাধ্যমে এবং পেশায় প্রকৌশলী, এবং ধন্যবাদ আপনি আছেন। আমাদের সাথে আছেন জনাব সাজিদ বিন সোলাইমান, অভ্যন্তরীণ ও গভীর সমুদ্রের মৎস্য প্রক্রিয়ার যে উদ্যোক্তা তাদের অন্যতম। আমাদের সাথে আছেন এস.এম. রাশেদুল হক, মহাপরিচালক মৎস্য অধিদপ্তর। আমাদের বিষয়টি নিয়ে আমরা যাব, একটি নির্ধারিত বিষয় আমাদের রয়েছে। পয়লা বৈশাখ বাঙালির অনেক বছরের ঐতিহ্য, কিন্তু তার সাথে কিছু অনুষঙ্গ ঢুকে পড়েছে আমরা দেখছি, এবং যে অনুষঙ্গগুলোকেও আমরা ঐতিহ্য বানিয়ে ফেলার চেষ্টা করছি বা বাণিজ্যিকভাবে চেষ্টা চলছে। তার মধ্যে যেমন রয়েছে ইলিশ, সেই প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে আমরা স্তব্ধ হয়ে যাই যখন রাত্রি ৯:৩০ আমরা দেখলাম নুসরাত চলে গেলেন, এবং এই কদিন বার্ন ইউনিটে যখন মৃত্যুর সাথে লড়াইটি ছিল নুসরাতের, এবং আমাদের চিকিৎসকেরা চেষ্টা করেছেন, সিঙ্গাপুরে বারংবার চেষ্টা করা হয়েছে, তারা আসলে তার শারীরিক পরিস্থিতির কারণে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। তাকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ছিল সেখানে, আমরা জানি, এবং আমাদের সন্তান নুসরাতকে বলতে পারি আমরা। এবং তার এই দগ্ধ হয়ে মৃত্যু, এটি একটি অনেক বড় রকম বেদনার জায়গা আমাদের তৈরি করে, এবং আমরা আলোচনা করব যে প্রসঙ্গে। তার আগে নুসরাতকে স্মরণ করতে চাই, এবং স্মরণ নয় বোধহয় বিষয়টি এরকম যে আর একজনও নুসরাতকে দেখতে চাই না আমরা, এমন একটি প্রতিজ্ঞার জায়গায় আমাদের পৌঁছানো দরকার। আরিফ আর হোসেন। না, আসলেই খুব খারাপ লাগছে শুনে। নুসরাতের এই জিনিসটা আমরা অনেকদিন থেকে ফলো আপ করছিলাম, বাট ইটস ভেরি স্যাড। আমাদের ওকে সমবেদনা জানিয়ে শুরু করাটাই খুব ভালো হবে। আমরা চাই নুসরাত ইস্যুটা হারিয়ে যাক, কিন্তু নুসরাত নামটা যেন আমরা মনে রাখি, সংখ্যাটা যেন আর এরকম না বাড়ে। একদম ওই জায়গাটা খুব খারাপ লাগছে। জি, আমি যদি সাজিদ বিন সুলাইমানের কাছে। হ্যাঁ, আমি আসলে খুবই দুঃখিত, এবং আমার নিজে থেকে খুব খারাপ লাগছে, কারণ নুসরাত যে এলাকার মেয়ে, আমিও একই এলাকার সন্তান, ফেনী সোনাগাজী একই গ্রামের। তো ঘটনাটা জানার পরে আমি খবর নিলাম আমার পরিচিতদের মধ্যে, যে আসলেই আমি শুনলাম যে আসলেই ওই মাদ্রাসার শিক্ষককে নিয়ে আসলে অনেক রকমের কন্ট্রোভার্সি ছিল। তো এখন আমাদের আসলে সমবেদনা জানানো ছাড়া আর কিছু নাই, এবং আমরা ভবিষ্যতে আমরা যেন এই ধরনের কোনো ইনসিডেন্স না দেখি, এবং আমাদের আইন সর্বোচ্চ প্রয়োগ আমরা দেখতে চাই, এবং দ্রুত দেখতে চাই বলতে পারি। আমি যদি যাই জনাব এস.এম. রাশেদুল হক আপনার কাছে। আমার বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনা যেন আমরা ভবিষ্যতে না দেখতে পারি, অর্থাৎ এই ঘটনা যে আবার একটা বড় ধরনের সাজা হওয়া উচিত, এবং যার মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক তৈরি হয়, যেন কেউ যেন আর এই পথে না আসে। ধন্যবাদ। আমরা প্রসঙ্গে চলে যেতে চাই। সম্মানিত দর্শক, নিয়ে আমরা আগামীকাল আবারও কথা বলবো, বারবার বলতে চাই, কিন্তু আমাদের বিষয়টি নির্ধারণ করে ফেলেছিলাম আমরা আগেই। ধরুন পহেলা বৈশাখ, যেটি আমরা বলছিলাম, যে পহেলা বৈশাখে আমরা জানি যে বাঙালির পহেলা বৈশাখের সাথে কিছু প্রতিবাদ আছে, কিছু প্রতিরোধ আছে। যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করছিল, যখন বাঙালিওয়ানাকে নিষিদ্ধ করছিল, তখন ছায়ানটের যে আয়োজন ছিল রমনা বটমূলে, সেই প্রভাতী আহ্বান, এবং তার মধ্যে কিন্তু একটি লড়াই ছিল, চিরন্তনী লড়াই। কিন্তু সেইখানে কিন্তু আমরা দেখেছি হঠাৎ করেই এক ধরনের
ইলিশ পান্তার সংস্কৃতিতে আমাদের ঢুকে পড়ে এবং অনেক কিছু আমাদের উপর আরোপিত হয়েছে এই ভূমিখণ্ডে এবং আরোপিত হয়েছে। এবং যখন কনজিউমারিজম শাসিত একটি সমাজে আমরা বাস করতে শুরু করি, সেই আরোপিত বিষয়টির সাথে নানা রকম অফার যোগ হয়, মাছ কিনলে সর্ষের তেল ফ্রির মতো, এবং সেই জায়গা থেকে আসলে বের হয়ে আসা যায়। এবং বৈজ্ঞানিক যুক্তির জায়গাটি যদি আমরা দেখি এই সময়ে কেন এত পরিমাণ ইলিশ আহরণ করা উচিত নয়, ঠিক সেই জায়গাটিতে আমরা আলোচনাটি নিয়ে যেতে চাই। আরিফ আর হোসেন, এবারেও আপনার কাছ থেকে শুরু করব। হ্যাঁ, চমৎকার বলেছেন। মানে আমার মনে হয় আমার কাছ থেকে শুরু করার আগে আমাদের স্যার যেহেতু আছে, মাননীয় স্যার, উনি হচ্ছেন ইফ আই এম নট রং মহাপরিচালক মৎস্য ভবনের। সো ওনার কাছে যে আমি শিওর যে সায়েন্টিফিক ডেটাগুলো আছে, আমি অ্যাজ এ সামাজিক ডেটাগুলো আপনার কাছ থেকে চাই। সামাজিক ডেটাগুলো আমি আসলে এটা নিয়ে না গত 5-6 বছর থেকে শুনে আসছি। আমি আগে কিন্তু খুব মজা করে লিখতাম অনলাইনে যে ইলিশ মাছ নিয়ে মজা করি, কিন্তু আমি আস্তে আস্তে যখন এটা ডিপে ঢুকলাম, আমি নিজেটা না খুব অবাক হলাম যে আমি এই মৌসুমে যে মাছটা নিয়ে আসছি সেই মাছটা মানে ইটস অ্যামেজিং যে এই মাছটা যদি আমি এখন না খেতাম, বাংলাদেশ এই সামনের বছরে যে প্রায় 21,000 মেট্রিক টন বেশি মাছ পেত। সুতরাং আমি যখন আরো ডিপে ঢুকলাম, একটা ইলিশ প্রায় 23 লাখ ডিম পারে। আমি এটা জানতামই না, আমার ধারণা ছিল 1000 খানিক, ডজন খানিক, লাখ খানিক, 23 লাখ ডিম পারে। সুতরাং আমি যখন ভিতরে ঢোকা শুরু করলাম যে কেন মানুষ বলে, কেন আমার আম্মারা বলে যে ইলিশ মাছ খাওয়া ঠিক না, যখন আমি এই একটু মন্ত্রণালয়ে কিছু ডাটা নিলাম, গুগল সার্চ করলাম, আরো ডিপে ঢুকলাম, আমি অবাক হয়ে গেলাম। এবং তখন থেকে আমি স্বতঃস্ফূর্তভাবে ঠিক করলাম যে এই ইলিশটা নিয়ে আমি আসলে কাজ করে যেতে চাই। আমি অ্যাপার্ট ফ্রম আদার আমি টুকটাক সোশ্যাল ওয়ার্ক করি, কিন্তু ইলিশটা নিয়ে আমি এখন খুব, ইলিশ একটা আমাদের কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর বিশেষ রহমত আমাদের উপর। 3টা জিনিসকে যদি বলতে হয় বাংলাদেশকে কি নামে চিনেন, ইলিশ একসময় আসতেই হবে, জামদানি হতে পারে, ক্রিকেট হতে পারে, বাট ইলিশটা আমরা যদি এই ট্রেডিশনের মধ্যে থেকে এভাবে এটাকে একটা মানে ফর গ্রান্টেড ধরে নেই যে ইলিশ মানুষ মানা করবে, কিন্তু পয়লা বৈশাখ যেহেতু খেতেই হবে, যেহেতু খেতেই হবে, এবং এটা খুব ভিন্ন মাত্রায় চলে যাচ্ছে। আজকে কর্পোরেট কেউ কাউকে যখন গিফট দিচ্ছে, আমি দেখছি ইলিশ মাছ গিফট দিচ্ছে। হ্যাঁ, দ্যাটস হরিবল। মানে তুমি ভিতরে ঢুকো, ডিপে ঢুকো। আজকে আমি ইলিশ ফ্লেভার পিৎজা নাকি পাওয়া যাচ্ছে, আপনি যেটা বলি ইলিশ মাছ কিনলে সরিষা ফ্রি। আমি জানি না, দেখছিলাম বিজ্ঞাপন আর কি, ইলিশ ফ্লেভার পিৎজা। আমার মেয়েরাও গতকাল থেকে বলছে এবার নাকি পয়লা বৈশাখে ইলিশ ফ্লেভার পিৎজা খাবে। আমি জানি না এই জিনিসগুলো আসলে। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি একজন সংবাদ মাধ্যম কর্মী হিসেবে। এই যে আমরা একজন সরকারের বাইরের ইউথ, একজন হয়তো এন্টারপ্রেনার, একজন হয়তো সরকারি লোক, এদেরকে কিন্তু আসলে সবসময় বসা হয় না। আমাদের আপনাদের উচিত এই মেলবন্ধনটা হয় না। অন্য জায়গায় দেখবেন হয়তো আমরা 4 জন ইউথ মিলে একটা টক শো করছি, অথবা 4 জন এন্টারপ্রেনার মিলে করছে, এক জায়গাতে 4 জন সরকারি লোক অথবা বেসরকারি লোক, বিরোধী দল মিলে সুন্দর টক শো হচ্ছে। কিন্তু এমন একটা টক শো হচ্ছে না যেখান থেকে একটা সুন্দর পয়েন্ট উঠে আসুক। কেননা আজকে আমরা অঞ্জনদা চেষ্টা করি না আজকে কথা শেষে একটা কিছু বের করে নিয়ে আসতে যেটা আজকের একটা আউটকাম হবে। এবং যদি আসলে 10 জন মানুষ সতর্ক হয়, আমি মনে করি সেটিও কিন্তু একটি জায়গা। অন্তপক্ষে ওই যে 11 লাখের হিসাব, তার 10-11 কত হয় সেটি কিন্তু কোটি পৌঁছে যায়। এই জায়গাটিও যদি আমরা ভাবতে পারি। আমি আসতে চাই জনাব এস.এম. রাশেদুল হক আপনার কাছে। ধরুন আমরা মাছে ভাতে বাঙালি, এবং বাঙালির ইলিশ অনেকের কাছে ঈর্ষারও জায়গায় রয়েছে আমরা জানি, এবং অনেকের কাছে মানে প্রত্যাশার জায়গায় রয়েছে একই সাথে জানি, এবং সেই খনিটি আমাদের রয়েছে। ঠিক যেমন আমাদের ভূগর্ভস্থ গ্যাস আমরা পাই, ঠিক যেমন সোনালী আঁশ পাট মার্সিডিজ বেঞ্চে এখন ড্যাশবোর্ড করতে লাগে আমরা জানি, ঠিক তেমনই কিন্তু আমরা ইলিশের জায়গাটিও দেখতে পাচ্ছি। এবং গত মানে 1 দশকে যদি আমরা তাকাই, ক্রমান্বয়ে কিন্তু ফল বেড়েছে আমরা দেখি, বাজারে আসছে আমরা দেখছি। কিন্তু তারপরেও এই যে একটা অদ্ভুত ঘটনা, এবং যার কোনো আসলে হিসেব মেলে না, পয়লা বৈশাখের সাথে ইলিশকে মিলিয়ে ফেলার, বা বাঙালিওয়ানার সাথে অবশ্যই ইলিশ মেলে, কিন্তু পয়লা বৈশাখের সাথে কিভাবে মেলে এটি আসলে খুব অজ্ঞাত আমরা বলতে পারি বিষয়টি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা অনেকগুলো কাজ করছেন আমরা জানি, এবং এই দফায় যখন সরকার গঠন হলো, তারপরে এইবারেও মন্ত্রী নিজে প্রত্যন্ত অঞ্চলে গিয়েও কাজ করার চেষ্টা করছেন বা ইত্যাদি আমরা দেখছি। ঠিক এবারে আপনাদের মূল জায়গা যেটি আমরা ধরি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখন একের পর এক বন্ধ করছে ইলিশের জায়গাটি। এমনকি আমাদের স্বার্থের জায়গা থেকে যদি বলি, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পয়লা বৈশাখের অনুষ্ঠানে কিন্তু ইলিশ রাখা হয় না। আরও অন্যান্য অনেকগুলো রেফারেন্স এবং আছে, দরকারটা সচেতনতার, এবং সেই জায়গাটিতে আসলে লড়াইটি আপনারা সেখানে। ধন্যবাদ আপনাকে। আমি যদি এভাবে বলি, মানে একটু শুরু থেকে যদি বলতে চাই, তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই ইলিশের প্রাচুর্যতা দেখে কিন্তু উনি আমাদের জাতীয় মাছটাকে করেছিলেন ইলিশ। কালের বিবর্তে এর উৎপাদন ক্রমান্বয়ে যেমন এক পর্যায়ে 2002-03 এসে একদম নিচে নেমে আসে, অর্থাৎ
1.99 লক্ষ মেট্রিক টন। তখন কিন্তু সবাই ইলিশ অবলুপ্তির দিকে যাচ্ছিল। আমাদের একটা জাতীয় মাছ, জাতির পিতা যেটা প্রাচুর্যতা দেখে করেছিলেন জাতীয় মাছ ইলিশ, সেটাই কিন্তু আমরা হারাতে বসছিলাম। মৌসুমী দপ্তর বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে সবাইকে নিয়ে ঝেঁপে পড়লো এটাকে কীভাবে বাড়ানো যায়। ফোর্থ ফিশারিজ প্রজেক্ট থেকে আমরা হিলশা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করলাম। সেখানে কিছু রিকমেন্ডেশন আসলো, অর্থাৎ আমরা এটাকে বৃদ্ধি করতে গেলে কি করতে হবে, ইলিশের প্রজননকে বাড়াতে হবে, প্রজনন ক্ষেত্রটাকে রাখতে হবে, চিহ্নিত করতে হবে, ইলিশ অভয়াশ্রম করতে হবে। অর্থাৎ 22 দিন যখন মা ইলিশ সমুদ্রে, এটা আপনি ঠিকই বলেছেন, এটা একটা প্রাকৃতিক সম্পদ। আল্লাহ তাআলা আমাদের অনেক নিয়ামত দিয়েছে, খনি দিয়েছে ছোট্ট দেশটাতে। ইলিশ কিন্তু একটা প্রাকৃতিক আহরণযোগ্য সম্পদ, প্রতি বছর নবায়নযোগ্য একটা সম্পদ। এর জন্য চাষ করতে হয় না, খাদ্য দিতে হয় না, পোনা ছাড়তে হয় না। এই সম্পদটাকে আমরা 100% প্রাকৃতিক, আসলে 100% প্রাকৃতিক, গ্যাসের মতো একটা প্রাকৃতিক সম্পদ, যেটা সমুদ্রে, গভীর সমুদ্রের মাছ। এরা চলে আসে প্রজননের সময় মিঠা পানিতে এসে এরা বাচ্চা দেয়, বাচ্চা দিয়ে আবার গভীর সমুদ্রে যে বড় হয়। এই যে তাদের যাওয়া আসা, সমুদ্র থেকে যাওয়া এবং আসা, এই পথটাকে কিছু জেলে সম্প্রদায়, তারা প্রায় 5 লক্ষ জেলে আছে, তারা এটা আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে। এই জায়গাটাতে আমরা হাত দিলাম যে আমরা প্রজনন সময়টাকে আমরা নিরাপদ করব। অর্থাৎ যে অক্টোবর নভেম্বর এটা গবেষকরা গবেষণা করে বের করে, প্রথমে 10 দিন, তারপর 15 দিন, তারপর 22 দিন, পর্যায়ক্রমে এখন 22 দিন গবেষকরা বলছে 22 দিন তাদের যাওয়া, এবং পূর্ণিমা অমাবস্যা নাকি এই সময়টাতে আমরা রাখবো। ডিম ছাড়ছে, তারা প্রজনন করতে পারছে, বাচ্চাগুলো বড় হচ্ছে। নভেম্বর থেকে আমরা জুন পর্যন্ত জাটকার সময়কাল বলি, এটা এই বাচ্চা বেবিগুলো বড় হয়ে জাটকা রূপান্তরিত হয়। অর্থাৎ জুন মাস পর্যন্ত আমরা বিভিন্ন ল এনফোর্সিং এজেন্টের সহায়তায় কোস্টগার্ড, নৌবাহিনী সবার এলাকা থেকে, নদী থেকে আহরণ করি। আমরা কতগুলো মিজান নেই, এই বন্ধকাল, মা ইলিশ রক্ষা, জাটকা রক্ষা এবং অর্থাৎ অভয়াশ্রমগুলো স্থাপন। এর মাধ্যমে কিন্তু পর্যায়ক্রমে বিগত সময়ে আমরা 2007-08 থেকে মাননীয় প্রধানমন্ত্রী এইটার উপর বিশেষ করে নজর দেন যে এটার উৎপাদন বাড়াতে হবে। অর্থাৎ আমাদের জনগণ, বাঙালি জনগণ, পৃথিবীর মধ্যে 11টা দেশের মধ্যে ইলিশ বাংলাদেশ সবচেয়ে প্রথম স্থানে আছে। আমাদের এখানে থেকে 60 ভাগ পাওয়া যেত, এখন প্রায় 70 ভাগ আমরা 1 নম্বরে ইলিশ উৎপাদন করি। 1 নম্বর আমরা জিআই পণ্য হিসেবে, ভৌগোলিক পণ্য হিসেবে জিআই এখন বাংলাদেশের। আমাদের এইটাকে রক্ষা করা, এটা সংরক্ষণ করা আমার সবার দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী এখানেই থেমে থাকেননি। এই যে জেলে পরিবারগুলো এই ইলিশ আহরণ করে তাদের বেঁচে থাকার বিষয়টি দেখেছেন, এবং প্রথমের দিকে 10 কেজি করে তাদের খাবার, কিছু না, 1 মাসের 10 কেজি দিয়ে একটা পরিবার, জেলে পরিবার চলে না। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী 40 কেজি করে করেছেন, এবং আগে ছিল 2 মাস, সেখান থেকে তিনি 4 মাস, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত 4 মাস 40 কেজি করে প্রতি পরিবারকে খাবার দিচ্ছেন। পরিবারটা যেন না খেয়ে যেন তারা কষ্ট না পায়। শুধু তাই না, এর পরিধিও বাড়াইছেন। আগে এখানে এখন 2,48,000 জেলে পরিবারকে খাবার দেওয়া হচ্ছে। প্রতি বছর প্রায় 40,000 মেট্রিক টন খাদ্য কিন্তু তাদের পিছনে যাচ্ছে। এই পিছনের কাহিনীটুকু সবার জানা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী এত প্রচেষ্টার পরও আমরা একটা সময়, অর্থাৎ 1 বৈশাখ, এটা বাংলাদেশ সংস্কৃতি ছিল, কৃষ্টি কোনোদিনও ছিল না, কেউ বলতে পারবে না। কিছু ব্যবসায়ী মহল, তারা 30 বছর আগের ইতিহাস ঘাটলেও পাওয়া যাবে না। একটা বছর একটা দিন মজা করে তারা খাবে, এই সময় জাটকা আহরণ হবে। কিছু ব্যবসায়ী তাদের ব্যবসার ক্ষেত্রটাকে চিহ্নিত করলে এই সময়টাকে বেছে নিল। এটা আমার কাছে মনে হয়, আমি আজ সংস্থা প্রধান হিসেবে আমার কাছে মনে হয় তারা এটাকে বিজনেস দিকে দিচ্ছে। এই সময়টাতে যদি আমরা ঢাকার প্রায় 2.25 কোটি লোক আছে, 1.5 কোটি থেকে 2.25 কোটি লোকের যদি আমরা, শুধু এখন ঢাকাতেই নেই, কিন্তু একদম ছড়িয়ে গেছে ব্যবসা। আমি বলতে চাচ্ছি, বুঝতে যাচ্ছে আমাদের এখানে যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিটা এখানে কাজ করেছে। দাদনদাররা মনে করেছে এই সময়টাতে আমরা ভালো ব্যবসা করতে পারবো, ধরতে পারবো, এত দামে কখনো আর পাওয়া যাবে না, এই সময়টাতে আমরা লাভবান হবো বেশি। সুতরাং তারা এই জেলেদেরকে প্রলুব্ধ করে এই সময়টাতে জাটকা ইলিশ তো পাওয়া যাচ্ছে না, তখন বড় ইলিশ হবে না, কেননা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর প্রকৃত সময়টা হচ্ছে ইলিশ পাওয়ার মুখ্যম সময়টা। এটা বড় হয়ে আসবে, সমুদ্র থেকে ঝাঁকে উঠে আসবে তারা ডিম ছাড়ার সময়। এই সময় ধরা পড়বে বড় ইলিশ, সুন্দর ইলিশ। আমাদের দেখেন গত 3 বছর হলো আমরা একটা দেখেছি রিক্রুটমেন্ট, আমি বলছি প্রাকৃতিক নবায়নযোগ্য সম্পদ এটা, অর্থাৎ তারা প্রকৃতভাবে এটা নবায়ন হয়। এখন দেখা যায় 400 থেকে 500 গ্রাম সাইজেরও পাওয়া যায়, 700 থেকে 800 গ্রাম সাইজেরও পাওয়া যায়, 1 কেজির উপরও পাওয়া যায়। 1.5 কেজি ওজনে 3টা বছর লাগবে
তাদেরকে সমুদ্রে যেতে হবে, বছরে আবার হাফ আসবে। কেজি তাদের ওজনের হিসাব। প্রায় গড়ে যদি আমরা বলতে পারি, তাহলে সেই জায়গাটাতে কিন্তু আমরা বিগত 3 থেকে 4 বছর সবার প্রচেষ্টায় আমরা এটার উৎপাদন আজকে 2017-18 সালে 5,17,000 মেট্রিক টন উন্নীত হয়েছে। এর আগে প্রায় 21,000-এর মতো প্রতি বছর বের হয়ে আসছে। আমরা বিগত যেখানে ছিল 2.48 সালে মাননীয় এই সরকারের প্রথম মাননীয় প্রধানমন্ত্রী এটাকে নজর দেওয়ার জন্য আমরা একটা বিশাল এবং এটিকে ধরে রাখতে হবে। আমি যদি কিছু ব্যবসায়ীর কথা বলা হচ্ছিল, কিছু ব্যবসায়ী থাকে, সবখানে কিছু কিছু থাকে যারা আসলে হয়তো মুনাফার বাইরের পৃথিবী দেখতে পায় না, আমরা জানি। আমি সাজিদ বিন সুলাইমান আপনার কাছে আসছি, যে আপনি অভ্যন্তরীণ এবং গভীর মৎস্য আহরণ প্রক্রিয়া এবং সংরক্ষণ প্রক্রিয়ার যে জায়গাটি, সেখানে বড় উদ্যোক্তাদের একজন, এবং সেক্ষেত্রে ধরুন এই যে মুনাফার লড়াই আমরা জানি, হ্যাঁ মুক্তবাজারে মুনাফার জন্যই তো থাকে, কিন্তু লাভেরও একটু সীমা থাকে, লোভেরও একটু সীমা থাকে, দুটোরই আসলে সীমানা এঁকে দেওয়া থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যারা একদম গভীর সমুদ্র থেকে বাংলাদেশের ভেতরের মানে মূল মানচিত্রের বা ভূখণ্ডের ভেতরেও যে জলভাগ রয়েছে সেখানের মাছ নিয়ে কাজ করছেন, তাদের কাছে যে এত বাধা নিষেধের পরেও এই ইলিশ আহরণ বা বিক্রি বা চোরাই পথে নিয়ে বিক্রি করতে হবে এমন একটি ব্যাপার, এমনকি একটু ভেট দেওয়ার ক্ষেত্রেও এই সময় কেউ কেউ একটি ইলিশ মাছ পাঠায় বৈশাখে, এমন ব্যাপারটিও এসে যায়, যেটি হয়তো চিরকাল ছিল যে আম বা ফলের মৌসুমে পাঠানো। এই জায়গাটিতে আপনি আপনার লেন্স থেকে যদি দেখেন। আচ্ছা, আমি আপনাকে দুইভাবে বলতে চাই। আমরা যদি আমাদের সামগ্রিক মৎস্য বা ইলিশ আহরণের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দুই ভাগে হয়। একটা হচ্ছে গিয়ে যেটা স্যার বললেন, আমাদের জেলে সম্প্রদায় যা নদীর মোহনা অঞ্চল বা কোস্টাল বেল্টে যারা আছে ওদের, আরেকটা হচ্ছে গিয়ে ডিপসি এরিয়ায়। সো কোস্টাল এরিয়াতে দেখেন আমরা কিন্তু অনেক রকমের প্যারামিটার্স দিয়ে দিচ্ছি, যে আমরা ক্ষতিকারক জাল ব্যবহার করব না, জাটকা জাল, বেহুন্দি জাল, এগুলোর জন্য আমাদের ল এনফোর্সমেন্ট যারা আছে পুড়িয়ে দিচ্ছে, ধরছে। আমরা রেগুলার পত্রিকা ধরলে কিন্তু অনেক রকমের জিনিস দেখি। কিন্তু আমরা যদি একটু ডিপসি ফিশিং এর ওই ইন্ডাস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, আমরা কিন্তু ওদেরকে বলছি না যে ধরবেন না, ওরা কিন্তু ধরছে, কিন্তু ওরা নিয়ে আসতে পারছে না। ঠিক আছে, সো যেই ক্ষতিটা হচ্ছে, যেটা হচ্ছে কি সমুদ্রে তারা জাটকা ধরছে, ফেলে দিচ্ছে। তো ওই এত স্বল্পজীবী মাছ ইলিশ তোলার সাথে সাথে সম্ভব না। সো আমার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, আমার কাছে এটা মনে হয়েছে। তো এখন আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের অন্যান্য দেশে যখন আমরা দেখি ডিপসি ফিশিং এর যখন যারা উদ্যোক্তা যারা করে, সরকার কিন্তু ওদেরকে একটা প্যারামিটার দিয়ে দেয়, নেটের একটা মাপ থাকার কথা। নেটের মেশ তো থাকেই, নেটের মেশ তো দ্যাট ইজ ওয়ান, ওটা তো মাস্ট। যেমন এটা যারা ডিপসি ফিশিং এ যারা যায় তারা কিন্তু এটা ভায়োলেট করতে পারে না, বাট আমরা যারা কোস্টাল বেল্টে যারা আছে ওরা কিন্তু ভায়োলেট করতে পারে। বাট সরকার করে কি অন্যান্য দেশের একটা জাহাজের মধ্যে একটা ডিভাইস বসিয়ে দেওয়া থাকে, যে এইটা একটা সার্টেন টাইমের পর ওই জায়গার বাইরে কিন্তু তারা যেতে পারবে না। সো আমাদের এখানে হয় কি, আমাদের এখানে যেমন ধরেন স্যার বললেন যে নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত জাটকা নিধনের সময়, আবার ডিপসি ফিশিং এর কিন্তু আবার 2টা বন্ধ আছে। যেমন 65 দিন একটা বন্ধ থাকে মের 20 তারিখ থেকে শুরু করে 65 দিন, আবার 20 জুলাই পর্যন্ত, 23 জুলাই, হ্যাঁ, আবার অক্টোবরে থাকে আবার 22 দিন। সো এই 2টা ছাড়াও কিন্তু যে ইলিশ প্রজননের যে সময়, যে জাটকাটা যে সময় ধরার টাইম, ওই সময় আমার পরামর্শ হচ্ছে কি এই ধরনের লেটেস্ট ইকুইপমেন্ট ব্যবহার করে যদি কিছু রেড জোন, কিছু গ্রিন জোন করে দেওয়া হতো, যে ওটার বাইরে যদি তারা ধরতে পারে। ইলিশ বেশি কোন এলাকায় সেটা তো আমরা জানি কম বেশি, নিশ্চয়ই আমি জানি না, আমাদের এখন আসলে আগে তো অনেক সিস্টেম ছিল না, তো আমাদের এখন জাহাজের মধ্যে সোনার সিস্টেম আছে, যেটা একটা লেটেস্ট টেকনোলজি, ওনাদের অ্যাপ্রুভ করা, মানে ওটা আপনার 5 স্কয়ার কিলোমিটারের মধ্যে মাছের হার্টবিট দেখে আপনি বলে দিতে পারবেন যে মাছের সাইজটা কত বড়। সো ওই হার্টবিট দেখে, সাইজ দেখে কিন্তু ওরা মাছটা ধরে ফেলতে পারতেছে। যাদের জাহাজে সোনার আছে তারা কিন্তু সঠিক সাইজের ইলিশটা ধরছে, আর যাদের জাহাজে সোনার নাই তারা কিন্তু অন্ধের মতো হাতরে হাতরে মাছ ধরছে। সো ওদের দেখা গেল যে আপনার 20% মাছ সার্ভাইভ করলো, আর 80% মাছ কিন্তু ওয়েস্টেজ হয়ে যায়। সো এই জিনিসগুলোর দিকে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এটার দিকে খুবই সচেতন। বাট কথা হচ্ছে গিয়ে এই যে জোনটা যদি ঠিক করা হয়, এখন আমি সরকারের একটা দারুণ উদ্যোগ নিয়েছেন, যে আমাদের একটা অনুসন্ধানী একটা ভেসেল আছে, যেটা মিন সন্ধানী, মাননীয় প্রধানমন্ত্রী এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা জরিপের জন্য খবরেও দেখলাম আমরা, বললেন যে গবেষণা দরকার সমুদ্রকে নিয়ে। ওই জরিপ ভেসেলটা দিয়ে যদি সঠিক জরিপ করে ওই পরিসংখ্যানটা ব্যবসায়ীদেরকে দিয়ে, এবং ওই জিনিসটাকে যদি একটা একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করা হয়, তাহলে আমি মনে করবো যে অনেক জাটকা ধরা থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রলারগুলো বিরত থাকে। ধন্যবাদ। আরিফ ভাই, আপনার কাছে আসি। আপনি যে কথাটি বলছেন যে সোশ্যাল মিডিয়া আরিফ আর হোসেন যখন লেখেন, সাথে সাথে আমরা দেখি 10,000, 20,000, 25,000 মানুষ ঝাঁপিয়ে পড়ছেন, লেখাটি লাইক করছেন, শেয়ার করছেন, অর্থাৎ একটি বড় সোশ্যাল মিডিয়ার একটি
কি বলবো জায়গাটা স্তম্ভের মতো দাঁড়িয়েছেন, বা সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় হাতিয়ার আমরা বলে থাকি, এবং সেই হাতিয়ারটির শক্তিশালী একজন হাতিয়ার হাতে থাকা মানুষ আপনি। এবং সেক্ষেত্রে ধরুন সামাজিক সতর্কতাটি জরুরি, যে আপনি আমাকে মানে আপনি বলতে আমি যদি ক্রেতা আর বিক্রেতা দুজন সাজি, যে আপনি আমাকে বলতেই পারেন যে ইলিশ কিনলে অমুক হবে, বা আপনি, কিন্তু যদি ক্রেতা যখন ঘুরে দাঁড়ায় যে আমি কিনবো না, তখন কিন্তু আসলে এক ধরনের বিক্রেতার, যেহেতু পুঁজি তার ইনভলভ হচ্ছে, সে আনবেও না সেটি। এবং সেই সচেতনতা তৈরির জায়গা হিসাবে আমরা সামাজিক যে মাধ্যমটি রয়েছে, বিশেষ করে ফেসবুক, এখন টুইটারও অনেক জনপ্রিয় হয়ে উঠছে আমরা জানি, সেই জায়গাটিকে কি আমরা আসলে কতটুকু ব্যবহার করতে পারছি আর কি করা যায়? চমৎকার। এই কারণেই কিন্তু আজকে আমাদের বসা, যে এই মিডিয়াটাকে ইউজ করে আমরা যদি এখন অলরেডি বৈশাখের জন্য মাছ কিন্তু মানুষ কিনে ফ্রিজে রেখে দিয়েছে, অথবা কিনবে ঠিক করছে, অথবা অলরেডি যারা মজুদদার তারা কিন্তু মজুদ করা শুরু করে দিয়েছে। আমরা যদি এখন এই যারা ক্রেতা তাদেরকে ঠিকমতো বুঝিয়ে করতে পারি, আমি শিওর ওই এন্ডটা শক্ত হলে কিন্তু ওই এন্ডটা শক্ত হলে এটার রেজাল্ট পাবো আমরা নেক্সট ইয়ারে। আজকে আমি মাছ ব্যবসায় চিন্তা করবো, আজকে আমি 50 কেজি মাছ জমালাম কিন্তু বিক্রিত হলো না, তার মানে সামনের মাছে আরো কম হবে। মানে আমাদের এখন এটা মানে দ্য অপারেশন হ্যাজ টু বি আদার ওয়ে রাউন্ড, প্রত্যক্ষণ দিয়ে প্রতিরোধ সম্ভব, প্রত্যক্ষণ দিয়ে প্রতিরোধ সম্ভব। এবং আমার মনে এই কারণেই আমাদের মানে এই সময়েই বসা, যে আমরা মাছ মজুদ হয়ে গেছে, আমরা এখন ক্রেতা যারা আমরা যারা আছি, যেমন আমি পার্সোনালি আমি তো আমার বাসায় অ্যালাউ করবো না, আম্মা আব্বা কাউকে অ্যালাউ করবো না। আমি এমন কোন বাসায় আমাদের বৃত্তে যদি অ্যালাউ না করতে, আমার বৃত্তে অ্যালাউ না করলে চিন্তা করেন বৃত্তটা কতগুলো বড় হচ্ছে। এই কারণেই কিন্তু বসা। আমি ওই যে স্যারের কথা একটা যখন শুনছিলাম না, আমি অবাক হচ্ছি এই নাম যে 21,000 মেট্রিক টন নাকি বেড়েছে। ঢাকা শহরে আছে 6,000 রেস্টুরেন্ট, প্রতি রেস্টুরেন্ট যদি পহেলা বৈশাখে 3 কেজির একটা মাছও, মানে 3 কেজির ইলিশ মাছ দিয়ে কোনো পদ রান্না করবে ঠিক করে, তাহলে তো 18,000 মেট্রিক টন আমরা একদিনই খেয়ে ফেলছি। মানে চিন্তা করেন, আমরা যেটা গর্ব করে বলছি যে এত উৎপাদন হচ্ছে, সেটা আমরা না বুঝার কারণে অসময়ে সেটাই পুরো খেয়ে ফেলছি। মানে এটা খুব একটা উইয়ার্ড একটা ইয়ে না, মানে এই জিনিসগুলো পিপল হ্যাজ টু নো। সেকেন্ড, আমার একটা কেমন জানি মনে হচ্ছে যে আমি কি অন্য মানুষ নাকি এই আলাপের মধ্যে? একজন আছে মৎস্য বিশারদ, একজন আছে মৎস্য নিয়ে একজন ব্যবসায়ী। আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে স্যারকে প্রশ্ন করতে চাচ্ছি। স্যার, এই সময় মৎস্য খাওয়া নিষেধ, ইলিশ মাছ ধরা নিষেধ, ঠিক আছে, বছরে কোন সময় আসলে ইলিশ খাওয়া ঠিক ওইটা বলেন না। ওটাকে আমরা কেন একটা উৎসব করে ফেলেন, একটা ইলিশ উৎসবের একটা সময় করে ফেলেন? আমরা গবেষকরা অনেক গবেষণার প্রয়োজন আছে। সবচেয়ে মজার একটা কথা, এটা বলার আগে আমি আপনার মজার একটা কথা বলি। যদি আমরা তাদের যেটা সিকোয়েন্সি, যেটা জিনোম সিকোয়েন্সি নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল, তারা ইউনিভার্সিটি টিচাররা তারা গবেষণা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, তারা যদি এটা প্রমাণ করে দিতে পারে যে ইলিশের জন্ম যেখানে, সে মা হয়ে আবার সেখানে ফিরে আসবে, তাহলে এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া। কেউ এই ইলিশ নিয়ে যেতে পারবে না। অর্থাৎ যে জাটকাটা আজকে এখানে বড় হচ্ছে, সমুদ্রে যাচ্ছে, পরিপক্ক হচ্ছে, আবার কিন্তু এই মেঘনার ইলিশ মেঘনাতে আসবে, পদ্মার ইলিশ পদ্মাতে আসবে, এবং চাঁদপুরের ইলিশ যেটা বলি চাঁদপুরের ইলিশ। একটা ছোট্ট গল্প দিয়ে আপনার এটা উত্তরটা আমি দিই হবে, যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে নিয়ে, মন্ত্রী মহোদয়কে নিয়ে আমরা গত 23 তারিখে চাঁদপুরে একটা অনুষ্ঠান করলাম। তা আমি ওখানে একটু মানে খুব বিনয়ের সঙ্গে বললাম যে স্যার, ইলিশের বাড়ি চাঁদপুর না, ওরা ব্যান্ডিং করেছে ইলিশের বাড়ি চাঁদপুর। আমি বললাম ইলিশের শ্বশুর বাড়ি চাঁদপুর। অর্থাৎ প্রথম মানে আমাদের মেয়েরা প্রথম সন্তান ধারণ করার সময় বাবার বাড়িতে সে পছন্দ করে নিরাপদ, কারণ বাবার বাড়িতে সে নিরাপদ ভাবে। এককালে ঘটতো, সে কোনো জায়গায় কিন্তু যেত না, বাবা মার কাছে যেতে আসতো প্রথম সন্তান তার ডেলিভারি হওয়ার জন্য, যে সেখানে সে আদর পাবে, যত্ন পাবে, সে নিজেও সেফ মনে করে, একদম পুরাপুরি সেফ। তো ইলিশ তার এই নদীতে চলে আসে নিরাপদ জায়গা ভেবে, আমরা এখানে আসলে নিরাপদ আমরা ডিম ছাড়তে পারবো, বাচ্চা হবে। এখন আসি আপনি যে কথাটা বললেন, যে আমাদের এটার যে ধারাবাহিকতা, যে আমরা কখন কোন সময়টাতে ব্যান করলাম। গবেষকরা আমাদেরকে বলেছে অক্টোবরের মাসে প্রজনন করবে, বাচ্চা দিবে, তারপর সেগুলো ছোট ছোট 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি থেকে বড় হবে। আমরা তারপরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে মূলত সেগুলো 4, 5, 6, 7 ইঞ্চি হয়ে যায়, 8 ইঞ্চি হয়ে যায়, জুন পর্যন্ত এগুলো এসে 10 ইঞ্চি। আমরা বলি 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির নিচে মাছগুলো হলো জাটকা, এগুলো পরিপক্কতা আসবে, এরা সমুদ্রে যে পরিপক্কতা হয়ে আবার চলে আসবে ডিম দেওয়ার জন্য। এই জন্য আমরা নভেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়কালকে সংরক্ষণ, জাটকা সংরক্ষণ কার্যক্রমটা চালাই, ল এনফোর্সিংয়ের যে সহায়তায় নদীতে ড্রাইভ দিই, প্রতিরোধ করি। জুলাই
আগস্ট সেপ্টেম্বর এই সময়টাতে ফুললি যেটা আসে যাকে যাকে যত না এটি কিন্তু আমরা আরিফ ভাই যেটি বলছিলেন স্যার যে আমরা কিন্তু এই মানে যে কারওয়ান বাজারের দিকে তাকালে যদি আমরা দেখি তখন আমরা দেখতেই পাই যে আসলে মানে যে ইলিশ ডালায় সাজানো থাকে আলো জ্বালিয়ে সেই ইলিশ কিন্তু তখন ডাকাডাকি শুরু হয়ে নিয়ে যায় এবং তখন কিন্তু মানে একটার হিসাব হয় না, হালির হিসাব শুরু হয় যে স্যার নেন স্যার এই জায়গায় আছি আমরা, ঠিক এই জায়গায় আপনার কাছে আসবো কিন্তু নিয়মমাফিক বিরতি প্রযোজক কানে কানে বলছে সেটি সেরে আসতে চাই। সম্মানিত দর্শক, যেমনটি থেকে প্রতিদিন তেমনটি জি ডায়ালগের নিয়মমাফিক ছোট্ট একটি বিরতি, প্রত্যাশা জিটিভির সাথে জি ডায়ালগের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবার স্বাগত জিটিভি নিয়মিত আয়োজন জি ডায়ালগের স্টুডিওতে। আমি অঞ্জন রায় আপনাদের সাথে আছি। স্টুডিওতে আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম তা এবং নির্ধারণ অতিথি হওয়ার পর আমরা যখন শো শুরুর কিছুক্ষণ আগে আমাদের সন্তান সম নুসরাতের মৃত্যু সংবাদটি পেলাম এবং আমরা সেই শোক জানিয়ে এবং আমরা এমন ঘটনা আর দেখতে যাই না এমন প্রত্যয় নিয়ে আজকে আলোচনা শুরু করেছি। কিন্তু আজকের বিষয়টি একটু ব্যতিক্রম ছিল। আমরা জানি যে বাঙালি সংস্কৃতিতে যা নেই তা এক ধরনের ঢুকে পড়া, হয়তো পুনরাবৃত্তি হচ্ছে। প্রথম থেকে যারা শোটি দেখছেন তাদের কাছে মনে হবে যে ইলিশ এবং পহেলা বৈশাখকে মিলিয়ে ফেলা হয়েছে এবং এক ধরনের মিলিয়ে ফেলা হয়েছে বলতে আসলে কারো কোনো কোনো মহল মেলানোর চেষ্টা করছে, কোন সময় থেকে মেলানোর চেষ্টা করছে, কেন চেষ্টা করছে এই নিয়ে আলোচনা নয়। কিন্তু আসলে কি এই একদিনের ইলিশ খাওয়ার যে আয়োজন এর জন্য কতটুকু ক্ষতি হয় সেদিকে আসলে আজকে নজর দিয়ে আমরা আলোচনার বিষয়টি ঠিক করেছি এবং ঠিক সেখানে আবার আলোচনাটিতে আমরা যেতে চাই। যদি আরিফ আর হোসেন আমাদের সাথে আছেন সাজিদ বিন সোলাইমান, অভ্যন্তরীণ ও গোবিন্দপুরের মৎস্য প্রক্রিয়ার সাথে সংযুক্ত মানুষ তিনি। আমাদের সাথে আছেন এস.এম. রাশেদুল হক, মহাপরিচালক মৎস্য অধিদপ্তর। স্বাগত আপনার তিনজনকে। আরিফ আর হোসেন, আমি আপনার কাছে আরেকবার যাব যে জায়গাটিতে ছিলাম, যে সচেতনতা, সেটি যে কোনো ইস্যুতেই কিন্তু আমরা জানি এবং সচেতনতা সৃষ্টি করতে পারলে রুখে দেওয়া যায় এবং সেটি কিন্তু আমরা একদম হাতে নাতে প্রমাণ অজস্র রয়েছে এবং সেই জায়গাটিতে একটি বড় ভূমিকা থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের, গণমাধ্যমের, সংবাদপত্রের এবং গণমাধ্যমের মধ্যেই তো সংবাদপত্র অবশ্য এবং প্রত্যেকটি মাধ্যমের। এবং সেই জায়গা থেকে কি আমরা ঠিক পর্যাপ্ত লড়াইটি করতে পারছি? সবাই কি করছি? আরও স্কোপ আছে। হ্যাঁ, এখন পর্যন্ত যে কাজ হচ্ছে না তা না, এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, কিন্তু কাজ করার ব্যাপ্তিটা আরও বড়, প্রচুর কাজ করার জায়গা আছে। সুতরাং এই মিডিয়াটাকে এখন অনেকে অল্টারনেট মিডিয়া বললেও আবার অনেকে নাক সিটকায় যে এটা তো মেইন স্ট্রিম মিডিয়া না, কিন্তু আসলে প্যারালাল মিডিয়া, প্যারালাল মিডিয়া। এখান দিয়ে আবার এটা কিছু প্রোজ এন্ড কনসও আছে। বললাম না, এই মিডিয়া দিয়ে আপনি একটা আজকে স্কুল গড়ে ফেলতে পারছেন, ওদিকে আবার রামুর মতো গ্রাম ভেঙে ফেলতে পারছেন। সুতরাং সবকিছুর একজন ক্যান্সার রোগীকে একটি অপারেশনের জায়গায় নিতে পারছি, নাসিরনগরের ঘটনা ঘটতে পারছে। সুতরাং কার হাতে পড়ছে বন্দুকটি এটি দেখার বিষয়। সুতরাং এখানে সচেতনতা আসলে সব দিক থেকেই করতে হবে। এবং আমি যদি আমার জায়গা থেকে সচেতন থাকি, সরকার যদি ঠিক করে, আইটি ডিপার্টমেন্ট, যে আমরা আসলে এই সোশ্যাল মিডিয়া এটিকেট কি আমরা কিন্তু এখনো জানি না। যে সোশ্যাল মিডিয়ায় কিছু তো ম্যানুয়াল আছে, এটা আমাদের জন্য না, গ্রামের মানুষদের অথবা মফস্বলে যারা আছে না তাদের জন্য অনেক অনেক জানা বাকি আছে। সুতরাং আমি কিন্তু গভর্নমেন্টের সাথে একটা আইটি ডিপার্টমেন্টে একটা কাজ করছি। আমরা গ্রামেগঞ্জে যে সোশ্যাল মিডিয়া 101 নামে একটা কোর্স করাচ্ছি, একদম স্কুলে চলে যাচ্ছে। এই মনে করেন কিশোরগঞ্জে অথবা ভৈরবে অথবা আরও সেই উত্তরবঙ্গে, যে আমরা বাচ্চাদেরকে কথা বলছি, যারা বাচ্চা মানে একটু বড় বাচ্চা, যে সোশ্যাল মিডিয়া এইভাবে ব্যবহার করতে হয়, এইগুলো হচ্ছে নর্মস, এইগুলার টু ডু লিস্টে থাকবে, এইগুলার নট টু ডু লিস্টে থাকবে, যে আমি কাউকে হুট করে ইনবক্স করবো না, হুট করে এই করবো না। সুতরাং সচেতনতা, মানে ভিডিও কল দিয়ে বসবো না অথবা মানে এই ধরনের গুলো আছে। গভর্নমেন্ট উদ্যোগও নিয়েছে। আমি বললাম তো, আমি 64 জেলায় এটা নিয়ে একটা কাজ করছি, তো হবে, আস্তে ধীরে হবে। এবং এখনো এই মিডিয়াটা যাদের হাতে আছে তারা যদি খুব সুন্দরভাবে ব্যবহার করে, আই এম শিওর। আমি এই পয়লা বৈশাখে সবাইকে নিয়ে একটা ক্যাম্পেইন ডিজাইন করছিলাম, তার মধ্যেই দেখা গেলাম যে সারা পেলাম। আমি ওই দিন একটা মাধ্যমে সাকিব আল হাসানের সাথে আলাপ করছিলাম। ও কোনোদিন আমাকে সামনাসামনি চিনি না, আমি একজনের মাধ্যমে চিনি। আপনার প্রোফাইলে তো বারকোড দেওয়া, মানে চেনাটা কঠিন। তো সাকিব আল হাসান আপনাকে আজকে আমি নিজেই প্রথম দেখলাম। তাই আপনার সাথে কিন্তু আমার পরিচয় প্রায় 10 বছর। আমার মনে আছে ওই শাহবাগান বা বিভিন্ন সময় কথা হয়েছে, কিন্তু আপনার চেহারাটি আজকে দেখা গেল। না, এটা একটা সুবিধা আছে, অসুবিধা আছে। যাই হোক, তো যেমন সাকিব আল হাসান বলছে যে আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগটা নেন, আমরা সাথে আছি। ওদিক থেকে হয়তো আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলছে। সুতরাং সোশ্যাল মিডিয়ার পাওয়ার ইজ হিউজ। এটা দিয়ে আপনি খোদ মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু অসম্ভব রকম উৎসাহ আছে এই জায়গাটিতে, যে ইলিশের বদলে তিনি নিজে বলছেন এবং আমাদের যে তার যে তিনি যে পয়লা বৈশাখের আয়োজনটি করেন সেখান থেকে কিন্তু ইলিশ বাদ গেছে। সুতরাং এই জায়গাটিতে আমরা কিন্তু সবাইকে পাচ্ছি। এবং উনি গত বছর এনডিটিভিতে মানে বিশ্ব মিডিয়ার সামনে বলেছে, দরকার হলে আমি শুটকি দিয়ে পান্তা ভাত খাবো, কিন্তু ইলিশ খাবো না। মানে
মরিচ ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা খাবেন এমনটি তিনি মানে বলছেন, যেটি 11 এপ্রিল 2017 আমরা যে কোট করে দেখতে পাই। তবে এই স্যাম্পলগুলো আসলে ক্রিয়েট করতে হবে। আপনি বলছিলেন যে আপনাদের রিপোর্টার্স ইউনিয়নে যে একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়, ওখানে ইয়ে থাকে না। আজকে আমি যদি আমার বৃত্ত থেকে এটা করি, আজকে যদি ও যায় সব ডিপ সি ফিশিং সার্কেলে বলে যে না আসো আমরা একটা এরকম করি, আমি সব জায়গায় যেমন 2016 সাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘোষণা দিয়ে সেখানে পান্তা ইলিশ নিষিদ্ধ করেছেন। চমৎকার। অনেকে তবে করেছে নিষিদ্ধ সরকারের সবচেয়ে সুবিধা হতো নাকি যে ওরা যদি বলতো কোনো রেস্টুরেন্টে থাকবে না, এইভাবে বন্ধ করা যাবে না আইন দিয়ে। এটা হচ্ছে ভিতর থেকে না, ওই সে তো হরিণের মাংস নিয়েও সুন্দরবন থেকে কেউ না কেউ আসে, কেউ না কেউ আসে। এটা আসলে মানে কঠিন, ওটা অনুভব করতে হবে, উপলব্ধি হতে হবে, এটা চাপিয়ে দেওয়া যাবে না। আকর্ষণটা বেড়ে যায়। রাইট, নিষিদ্ধ জিনিস আকর্ষণটা বেড়ে যায়। বললাম না ওই যে রোজা আসছে, কথা বলছেন রোজা আসছে, বেগুনের দাম বেড়ে যায়। এই রোজার সময় আমার বেগুনি খেতে হবে সারা বছরে হয়তো ওইটা কালচারে চলে আসছে। তবে চেঞ্জ আসছে, আমাদের বদল আসছে, আপসেট হওয়ার কিছু নেই। এখানে যে ব্যবসায়ী একজন আছে, ওনারাও হয়তো মাছটা ধরবে না, আমরা খুশি হব। তারা হয়তো একসময় একটা ইলিশ মাছ উৎসব করবে বছরে, এমন একটা সময় যখন আমরা পর্যাপ্ত ইলিশ থাকছে, পর্যাপ্ত ইলিশ থাকবে। আমাদেরকে না ডাইভার্ট করা খুব ইজি। মানে আমরা এই জাতিটাকে না আপনি সুন্দরভাবে একটু মাথায় হাত দিয়ে বুঝিয়ে বলেন, তারা বুঝে। সুতরাং এটা হচ্ছে এই জেনারেশনের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। ধন্যবাদ। আসছি আপনার কাছে এই মুহূর্তের মানে যে জায়গাটিতে আপনাদের এন্ড থেকেও মানে সতর্কতা, এবং এখন যখন ঠিক আপনার কাছে আসছি তখনই কিন্তু আমাদের প্রতিবেদকের আমরা নিউজ দেখতে পাচ্ছি আমার গ্রুপে, বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনসের অনেক অদূরে 5টি ট্রলার ডুবে 18 জন জীবিত উদ্ধার, 15 জন নিখোঁজ। উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। অর্থাৎ এই সময় কিন্তু আসলে সমুদ্রটিও যথেষ্ট উত্তাল থাকে, নদীতেও কিন্তু আসলে এই সময় কখন যখন তখন কালবৈশাখীর জায়গাটি আছে। সুতরাং যারা মাছটি ধরতে যাচ্ছেন তারাও কিন্তু এক ধরনের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে নামছেন। জি জি জি। না, আমি যে আরিফের কথা ধরে বলছি যে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আমরা ইলিশের ইয়েটাকে দেখি, তো আমরা যখন 65 দিন সরকারের কিছু উদ্যোগের কারণে যে 65 দিন বন্ধ এবং 22 দিন বন্ধ, তো এটার কারণে না আজকে বিগত 2-3 বছর আমাদের স্যার বললেন যে আমাদের ইলিশ উৎপাদন এখন 5,17,000 মেট্রিক টন। তো এটা কিন্তু খুব বেশি দিন আগে না, যখন ছিল 3.5 লক্ষ মেট্রিক টন। তো আমরা একটা ভিজিবল চেঞ্জ কিন্তু দেখছি গত 2-3 বছরের মধ্যে। আর আমাদের আসলে ইলিশটা তো আমাদের বাংলাদেশিদের আমাদের সবচেয়ে প্রিয় খাবার। তো খালি আমাদের নিজেদের দেশেই না, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের ভাই বোনরা সারা বিশ্বে ছড়িয়ে আছে। এটা আমি একটি অন্য দেশের গণমাধ্যমে কাজ করি, সেখানে যখন আমি একটি প্রথম প্রশ্ন থাকে যে ইলিশটি কেন আমরা পাই না, অর্থাৎ রপ্তানি বন্ধের দুঃখটি তাদের রয়েছে। রপ্তানি বন্ধের দুঃখ ইলিশটা কিন্তু, সুতরাং ইলিশ বরং আমরা যেটি আমাদের হিসাব যে আমাদের প্রত্যেকের কাছে প্রিয়, গোটা বিশ্ব জুড়েই আপনি কিন্তু সিডনি থেকে নিউ ইয়র্ক যেখানেই যান ইলিশ পেলে কিন্তু আপনি যেমন হরিণের মাংসের উদাহরণ দিলেন একটু আগে, যার লাগবে সে কিন্তু কোনোভাবে চলে আসবে, ঠিক আছে। তো বিশ্ব মাধ্যমেও আপনি দেখবেন, আপনি নিউ ইয়র্কে যদি যান বা অন্যান্য কোনো দেশে যান, আপনি ইলিশ মাছ ঠিকই পাবেন, পেয়েছি আমরা, হ্যাঁ ঠিকই পাবেন, একটু আমাদের চেয়ে বড়, আমাদের চেয়ে আরো ভালো ইলিশ মাছ। তো আমাদের আমি যে তথ্যটা না, এটা আমি বলবো না এখন, আমি সবার সামনে বলবো না এখন। আমাদের স্যার যেটা বললেন যে আমাদের ইলিশ যে গত 2-3 বছর ধরে বাড়ছে, তো এই বাড়াটা না এটা খালি এটা একটা ইয়ে না যে হঠাৎ করে বাড়লো, এটার পিছনে কিন্তু অনেক শ্রম, অনেক অধ্যবসায়, অনেক গবেষণা আছে, এবং এই গবেষণার ক্ষেত্রে রাষ্ট্রকে কঠোর হতে হয়েছে। সো আমরা যদি কঠোর হওয়ার পাশাপাশি যদি আমরা জনসচেতনতা আমাদের ছড়িয়ে দিতে পারি, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এবং আমাদের যে ডিপ সি ফিশিং, সো তখন কিন্তু আমাদের এটা আমরা ক্রমান্বয়ে কিন্তু আরো 2-3 বছর বাড়তে থাকবে। তো তখন হয়তো আমরা এটা একটা সময়ের দাবি যে বাংলাদেশ থেকে আমরা লিগালি সারা ওয়ার্ল্ড ওয়াইড ইলিশ এক্সপোর্ট করতে পারবো। আজকে যেমন 5,17,000 মেট্রিক টন। তো আমরা যদি এটা নিয়ে একদম খুব রিসার্চ করে, খুব সবাই মিলে খুব একটা যত্ন সহকারে যদি একটা প্রজেক্ট করি, তাহলে আমার মনে হয় এটা 10 লক্ষ মেট্রিক টনে নিয়ে যাওয়া উইদিন ফিউ ইয়ার্স, উইদিন কাপল অফ ইয়ার্স, এটা আমার মনে হয় না খুব একটা দুঃসাধ্য হবে। বৃদ্ধির গতি তো তা বলে, বৃদ্ধির গতি তা বলে, এবং আমাদের সচেতনতার গতিটাও বাড়াতে হবে বৃদ্ধির গতির সাথে। এবং সচেতনতার গতি আমরা যখন বলছি, এখন কিন্তু অনেক পরিবারই কিন্তু এই সিদ্ধান্তটি আর নিচ্ছেন না, সে জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। জি, এটি একটি বড় পাওয়া। আমি আপনার কাছে আসছি, যদি আমরা সেই বাজার ডেটাটি আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, যে ওভারঅল বাজারের যদি আমরা ডেটা দেখি, অতীতে যে পরিমাণ ইলিশ নিয়ে মাতামাতির জায়গা ছিল, সেখান থেকে কিন্তু পয়লা বৈশাখে কিছুটা হলেও, অথবা আমাদের চেনাবৃত্তে আমরা যখন হয়তো ওদিন কোনোখানে নেমন্তন্নে যাচ্ছি বা দাওয়াতে যাচ্ছি, আমরা কিন্তু ইলিশটি দেখছি না। অর্থাৎ কিছু কিছু জায়গায় সচেতনতা কিন্তু বাড়ছে এবং তাদেরকেও অভিনন্দন দেওয়ার জায়গাটি থাকে। আমি এভাবে বলবো যে সবচেয়ে বড় যারা একটা মহল আছে, দাদুদ্দার, এদের পিছনের কাহিনী যদি আমরা দেখতে চাই, জেলেদের যে করুণ জীবনের যে করুণ কাহিনীটা, এটা তো আমরা অনেকে পদ্মা নদীর মাঝের যুগ থেকে আমরা বের হই জানি না। এই দাদুনদারদের খপ্পর থেকে
জেলে ভাইদেরকে মুক্ত করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে যদি আমরা এই দাদনদারদের হাত থেকে বের করে নিয়ে আসতে পারতাম এবং তাদেরকে যদি বোঝাতে পারতাম যে এই সম্পদটা তোমার, তুমি যে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার তোমার গ্রামের পাশের যে নদী, এই সম্পদটা তোমার, তুমি এদেরকে রক্ষা করো, তুমি এখান থেকেই তোমার জীবন জীবিকা নির্বাহ করবে। আমরা তাদেরকে বোঝাতে পারছি। আমি ইকোপিস প্রকল্পে ডফ এবং ওয়ার্ল্ড পিসের একটা প্রজেক্ট ছিল, ইকোপিস প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম লাস্ট 2.5 বছরের মতো। আমি গ্রামে ভোলা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, চাঁদপুর এই গ্রামগঞ্জগুলো ঘুরে দেখেছি, মনপুরা, এবং মনপুরাতেও দেখেছি জেলেরা কিন্তু তারা নিজেদের সম্পত্তি ভাবে ওইটা, এবং তারা এক ধরনের মানে রক্ষা করার জন্য রিচুয়ালের মতোই ভাবে যে এখানে আমি এটাই আমার জীবন জীবিকার একমাত্র জায়গা। কিন্তু এই জায়গাটাতে কিন্তু যে কথাটা বললাম, পিছনের কাহিনী যে মহাজন আড়তদার যারা দাদন দিয়ে এই পরিবারগুলোকে জিম্মি করে ফেলছে, এই দাদনদারের হাত থেকে এদেরকে যেদিন আমরা মুক্ত করতে পারবো, আমি মনে করি তখন আমরা সফল হব। আমরা সেদিকে যাচ্ছি কীভাবে হলিস্টিক অ্যাপ্রোচে সাস্টেনেবল কোস্টাল ম্যারিন ফিশারিজ প্রজেক্ট আসছে, 100টা গ্রামকে আমরা আদর্শ গ্রাম করতে যাচ্ছি। ওখান থেকে একটা পাইলটিং করতে করছি আদর্শ জেলে গ্রাম, যেখানে আমরা হলিস্টিক অ্যাপ্রোচে যাতে খাওয়ার পানি থাকবে, স্কুল থাকবে, চিকিৎসার ব্যবস্থা থাকবে, বাচ্চারা লেখাপড়া করতে থাকবে, যোগাযোগ ব্যবস্থা থাকবে, উন্নত একটা জীবন তাদেরকে যদি আমরা দিতে পারি, এবং সাপোর্ট দিব আমরা এসডিএফকে আমরা নিয়োগ করছি, তাদেরকে পুরো টাকাটা যদি সাপোর্ট দিয়ে তাদেরকে নৌকায় দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায়। অধিকাংশ জেলের জালটি কিন্তু দাদনদারদের, নৌকাটা দাদনদারদের, তারাই সবকিছু দেয়। এরা শ্রমিক হিসেবে কাজ করে, অর্থাৎ যে পরিমাণ তাদের প্রাপ্য পাওয়া উচিত সেখান থেকে তাদের হচ্ছে না। আগামীকালকে যে মাছটা ধরবে ওটা তাদের হচ্ছে না। এই জায়গাটা থেকে যদি আমরা করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। আমি একটা ইয়ে বলি যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী কিছু দেশের দিকে তাকাই, যেমন থাইল্যান্ড, তারপরে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া, সো ওরা থাইল্যান্ডে আসলে অপরিকল্পিত মৎস্য আহরণের কারণে ওদের কিন্তু সমুদ্র সম্পদ নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং একই জিনিস হয়েছে হচ্ছে ইন্দোনেশিয়াতে এখন ইউরোপিয়ান ইউনিয়ন একটা বার দিয়ে দিয়েছে, কারণ ওরা করছে কি জিনিসটা বটম ট্রলিং করে। স্যার কথার বটম ট্রলিং হচ্ছে গিয়ে সমুদ্রের তলদেশের সব মাছ তুলে নিয়েছে। সো তলদেশের মাছ তুলে নিয়ে আসার কারণে কিন্তু মাছের বংশবৃদ্ধি হতে পারছে না, একদম তারা মূল থেকে উৎপাদন করে ফেলছে। সো আমাদের দেশে কিন্তু এখনো আমাদের সময় আছে যে আমরা যদি সচেতন হই, আমরা কিন্তু আমাদের উপকূলীয় সমুদ্র এবং আমাদের সমুদ্র সীমাটি এখন অনেক বড়। সো আমাদের এই যে সচেতনতার কথা স্যার যেটা বললেন, যে আমাদের এই যে ইকোফিশের মাধ্যমে ওয়ার্ল্ড ফিশ আসছে, ওয়ার্ল্ড ব্যাংক আসছে, সো আমাদের কিন্তু এখন অনেক অপরচুনিটি আছে যে ওদেরকে নিয়ে অনেক কাজ করার। সো দ্যাট অ্যাট লং রান, আমরা লং গেমে কিন্তু আমরা অন্যান্য দেশের মতো নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু এখনো হয়নি, এবং আমরা নিশ্চিহ্ন হই না। এটি তো প্রমাণ করেছি আমরা বারংবার, 71-এও প্রমাণ করি। আবার শুধু ওই যখন পরিমাণটি 2003 সালে যেখানে নেমেছিল সেখান থেকে আজকের এই পরিমাণে আসায় প্রমাণ করে আমরা পারবো। কিন্তু আমাদের সক্ষমতা রয়েছে প্রতিটি ক্ষেত্রে, কিন্তু সেই সক্ষমতাটাকে আরো বাড়ানোর জায়গায় হাতে সময় 6 মিনিট 2 মিনিট করে ভাগ করে দিতে হবে। আমি স্যারকে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। আমি একজন আউটসাইডার হিসেবে, স্যার বলছিল যখন আমি এখন একটা জেলে হিসেবে নিজেকে চিন্তা করছি যে মৎস্য আহরণ করা বন্ধ, আপনারা আমাকে চাল দিচ্ছেন, কিন্তু দেখেন আমরা ছোটবেলায় শিখে আসছি কাউকে একটা মাছ না দিয়ে তাকে মাছ ধরা শিখিয়ে দাও। আমরা তো জেলেকে মাছ ধরা শিখাতে পারছি না, তার জন্য তখন কি করতে পারি? কেননা তাকে আপনি কিছু অল্টারনেট বিকল্প, হ্যাঁ এই বিকল্প কর্মসংস্থান থেকে কিন্তু আমরা যে খাবার দেওয়াটা কিন্তু সলিউশন না স্যার। এখান থেকে আপনি মন্ত্রী মহোদয়ের সঙ্গে সাথে কথা বললেন, আমরা সেখানে লাইফ স্টকটা দিতে পারি, হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলোকে দিতে পারি। এগুলোকে দিয়ে তাদের জীবন মানটাকে অন্য দিকে ডাইভার্ট করে নিয়ে আসতে পারি। যদি তাকে আমরা ভ্যান দিতে চাচ্ছি, এগুলো চলবে না, এত কিছু লাগবে না। আপনি যদি জাল এবং নৌকার মালিকানাটিতে তাদের হাতে দিয়ে, তাহলে পরে তার যে মুনাফাটি সারা বছরে থাকবে, এই 4 মাসে সে চিন্তা করবে না, এই সময়টাকে সে ছুটির সময় হিসেবে মানবে। আর ভাই শেষ করবেন না, শেষ করার আগে আসলে আমার কাছে খুব ভালো লাগছে, যদিও হয়তো যারা দেখছে চ্যানেল ঘোরাতে ঘোরাতে চিন্তা করছে মাছ 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 মাছ, বাট এটা মানে উই হ্যাভ টু ব্রিং ব্যাক আওয়ার ঐতিহ্য, যেটা আসলে হারিয়ে যাওয়ার দিকে। সুতরাং আসলে আমি শেষ করার আগে স্লোগানটা বলতে পারেন। আমরা একটা স্লোগান ঠিক করেছি আমরা নিজেরা বসে, যেটা নিয়ে আমরা একটা সোশ্যাল ক্যাম্পেইনও করব, যেটা আমি আমার মেয়েকেও। কেন শুরু করছেন না, এটা সময় হয়ে গেছে। আচ্ছা, যেটা আমরা শুরু করবো কয়েকদিনের মধ্যে, কালকে বসে মধ্যে, যে স্লোগানটা দিয়ে আমরা আমার মেয়েকেও বোঝাতে পারবো, আমার মাকেও বোঝাতে পারবো। এরকম একটা 4 লাইনের কথা, সেটা হচ্ছে রঞ্জন দা, আমি চাই অনুষ্ঠান শেষ করার আগে আপনিও এই কথা দিয়ে কথাটা শেষ করেন, যে বছরের এই প্রথম দিন সবাই মিলে শপথ নিন, সংযমী হয় একদিন, ইলিশ পাবো বহুদিন। জাস্ট এই ছড়াটা আমরা আসলে মানুষের মাথায় ঢুকাতে যাচ্ছি, এবং এটা আমরা হয়তো কালকে পরশু থেকে ম্যাসিভ স্কেলে সোশ্যাল মিডিয়াতে যাব। উই ওয়ান্ট ইউ অন বোর্ড। আমাদের সাথে সরকার আছে, আমাদের সাথে ব্যবসায়ীরা আছে, জেলেরাও চাচ্ছে, জেলেরাও বুঝেছে যে হ্যাঁ
ঠিক আছে এই সময় মাছ আজকে 4টা মাছ ধরলে 2 মাস পরে আমি 40টা মাছ পাবো, ওকে আমি মাছ ধরবো না। সুতরাং এইটা আমরা আসলে একটা খালি তার জেলেকে সেই শক্তিটি দেওয়া যে দাদনদাররা যেন তাকে বাধ্য করতে না পারে, তাহলে পরে কিন্তু দেখা যাবে যে ওই জায়গাটি মানে অদ্ভুতভাবেই মুক্ত হয়ে উঠছে তারা। কারণ ওই সেই পদ্মা নদীর মাঝির যুগের মতোই যদি দাদনদারদের অত্যাচারটি থাকে, তাহলে পরে কুবের মাঝিরা আসলে শেষ পর্যন্ত লড়াইয়ে বের হয়ে আসতে পারে না। আমি আসবো সাজিদ বিন সুলাইমান। আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলছি, আমরা যদি আরিফ যে কথাটা বললো সচেতনতা যদি বৃদ্ধি পায়, আমাদের ইলিশের কন্ট্রিবিউশন আমাদের জিডিপিতে 1%, সো যেটা আমাদের 20,000 কোটি টাকারও বেশি। তো আমরা আসলে এই সচেতনতা যতদিন না দিনে দিনে যত বৃদ্ধি পাবে, ততদিন আমরা জিডিপিতে আমরা কন্ট্রিবিউশনে আমরা ডিরেক্ট আমরা করতে পারবো, ইনফ্লুয়েন্স করতে পারবো। সো এটা আমি বলতে চাই আমাদেরকে। ধন্যবাদ। ইতিটার আপনাকে দিয়ে আমি বলবো এটা, যেটা হচ্ছে যে কথাটা বললো, আমরা মাছের উৎপাদনে আজকে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দেশটাকে যে অবস্থায় নিয়ে আসছে এবং যে দর্শন দেখানো শিখেছে, স্বপ্ন শুধুমাত্র তিনি দেখেন না, বাস্তবায়ন করে দেখাচ্ছেন যে আমরা পারি, আমরা স্বাধীনতা রক্ত দিয়ে আমরা স্বাধীনতা নিচ্ছি। কোনো দেশ এই অপারা না। আমরা 2030 সালের মধ্যে আমরা অলরেডি গ্র্যাজুয়েশন পেয়েছি, আমরা 30 সালের মধ্যে মধ্যম এইচডিজি আমরা অর্জন করেছি। এমডিজি গুলো আমরা আমাদের নির্ধারিত সময়ের আগেই আমরা অর্জন করে ফেলছি। আমরা এইচডিজি চলে আসছি, এইচডিজি তো আমরা সফল কাম হবে ইনশাল্লাহ। আগামী 2041 আমরা উচ্চ সুখী সমৃদ্ধ স্বাধীন একটা গর্বিত জাতি হিসেবে মাথা উঁচু করে বিশ্বের মধ্যে দাঁড়াতে পারবো, উন্নত একটা দেশ। এবং সেক্ষেত্রে এই ধরনের নিশ্চয়ই সংস্কৃতিবিহীন জায়গাগুলো থেকে মুক্ত পাবো। ধন্যবাদ আরিফ আর হোসেন, ধন্যবাদ সাজিদ বিন সুলাইমান, ধন্যবাদ ASM রাশেদুল হক। সম্মানিত দর্শক, আজকে জি ডায়ালগ পর্যন্তই। যে স্লোগানটি আরিফ দিচ্ছিলেন পুরোটি আমার আসলে মুখস্থ হয়নি, তবে অনেক লড়াই আমরা একসাথে করি এবং আমরা সোশ্যাল মিডিয়ায় অন্ততপক্ষে কখনো হারিনি, এটি আমাদের ইতিহাস বলতে পারি। এবং সেটি তো কথা যে বছরের প্রথম দিন সবাই মিলে শপথ নিন, সংযমী হলে এই দিন ইলিশ পাবেন বহুদিন, এমনটি আমরা ভাবতে পারি। এবং একই সাথে ঠিক যেটি আমরা বলছিলাম যে নির্ধারিত বিষয়টি ছিল, এটি আমরা যেহেতু দুপুরে ঠিক করে ফেলেছিলাম, তারপর যেটি আমরা দেখলাম নুসরাতের মৃত্যু, সেই শোকটি আমরা আবারও স্পর্শ করছি। এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এই বাংলাদেশের এই ভূখণ্ডে আমরা দেখব না, এমনটি আমরা প্রত্যাশা করে শেষ করছি আলোচনা। শুভরাত্রি, সবাই ভালো থাকুন।